হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 এর 8 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব, কারণ তোমরা জানো যে এই চ্যানেলটাকে অলরেডি আমরা বাতিল করে দিয়েছি। এখানে আর কোনো ভিডিও আসবে না। আই মিন টোকিও রিভেঞ্জার্স শেষ হলে হয়তো আর কোনো ভিডিও আসবে না। আমরা হয়তো চ্যানেলটা বিক্রি করে দেবো। আর বন্ধ করার আরেকটি কারণ হচ্ছে, প্রথমত এই চ্যানেলে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ এফোর্ট দিতে হয়, এই পরিমাণ এফোর্ট যদি আমি র্যান্ডম ভিডিও চ্যানেলে দিই বা সাবস্ক্রাইব 20 দিই, সেখানে আমাদের লাভজনক হয় আর কি। আর তাছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, র্যান্ডম ভিডিও চ্যানেলে কাজের জন্য আমার যতখানি প্রেশার রাখতে হয়, এখানে আমার সেম প্রেশার রাখতে হয়। তো আমি আগের মতো প্রেশারও নিতে পারি না। তো এই জন্য এই চ্যানেলটা আমি কমিয়ে দেবো আর কি। তবে হ্যাঁ, তোমাদের ভাবে যদি এই চ্যানেল কন্টিনিউ করে তাহলে হয়তো থাকতে পারে, কিন্তু আমার পক্ষে এটা কন্টিনিউ করা পসিবল না। তো যাই হোক, আমি ভিডিও স্টার্ট করবো। বাট এই ভিডিও স্টার্টের পূর্বে এই ভিডিওটার সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। আজকের এপিসোডটা খুবই স্পেশাল, এবং আজকের এপিসোডটা স্পেশালি ইনোপির যে বোন রয়েছে, যার নাম হচ্ছে আকানে, যার নাম আমরা গত পর্বের লাস্টে শুনেছিলাম, সে আকানের সম্পর্কে জানবো। এবং আজকের পর্বটা পুরো কোকো, ইনোপি এবং আকানের ব্যাক স্টোরি দিয়ে শেষ হবে, এবং খুবই হার্ট টাচিং একটা ব্যাক স্টোরি আর কি। তো যাই হোক, তোমাদের তো মনে আছে যে লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম টেনজুকি গ্যাং এর সাথে কিন্তু লড়াই শুরু হয়ে গিয়েছে, এবং ছোটবেলার দুই বন্ধু ইনোপি এবং কোকো মুখোমুখি হয়েছে। তো এখানে দুজনকে মারতে শুরু করে, আর কোকো কিন্তু মারামারির মধ্যে ইনোপিকে বারবার বোঝানোর চেষ্টা করে, তুই শালা টেনজুকি গ্যাং এ জয়েন কর, আমার সাথে রাজি হয়ে যা কাজ করতে, আমি তোর জন্য একটা পজিশন রেখে দিয়েছি। কিন্তু ইনোপি অলরেডি টাকিমিচির উপর বিশ্বাস করে ফেলেছে, এবং সে তার পুরো জীবন টাকিমিচিকে দিয়ে দিয়েছে। তো এই জন্য ও আর বেমানি করবে না, এটা ডাইরেক্ট জানিয়ে দেয়। আর ওখানে কিন্তু ওরা বারবার আকানের ব্যাপারটা বলছিল। তো এই এপিসোড যখন শুরু হয়, আবারও সেই দৃশ্য দেখানো হয়। তো ইনোপি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলেছিস যে ব্ল্যাক ড্রাগনকে আমি শেষ করে দিয়েছি, ঠিক আছে, ব্ল্যাক ড্রাগনকে আমি শেষ করে দিয়েছি, কিন্তু এই কথা তো তোকে মানতে হবে যে আমি আকানে নই। আর গত এপিসোডে কিন্তু আমাদের মনে প্রশ্ন এসেছিল আকানেটাকে। তো কোকো এই কথার কোনো উত্তর দেয় না। কোকো উল্টো করে কি ইনোপিকে অনেক মারে, এবং বলে আমি শুধুমাত্র টাকার জন্যই জীবিত রয়েছি। আমি এই পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি যে আমার টাকা ইনকাম করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কেন কোকোর টাকা ইনকাম করা অত বেশি গুরুত্বপূর্ণ? তো এটা বোঝানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যখন কোকো ছোট ছিল। আমরা দেখতে পাই কোকো একটা লাইব্রেরিতে বসে রয়েছে, আর সে টাকা কামানোর বই পড়ছিল, কিভাবে দ্রুত টাকা কামাই করা যায়, বড়লোক হয়ে যায়। তো সেখানে ইনোপি আসে এবং বলে, তুই সবসময় এখানেই পড়ে থাকিস কেন, একটু বাসাটাসেও যা। কিন্তু কোকো কোনো উত্তর দেয় না, এবং ইনোপো যখন সেখান থেকে চলে যায়, তখনও কোকোই বই পড়তে থাকে। আর তারপর বইটা যেখানে ছিল সেখানে রাখতে যায়, কিন্তু তখনও দেখতে পায় যে ইনোপো ওকে রেখে যায়নি, এবং ও জানালার পাশে ঘুমিয়ে রয়েছে। আর তারপর যায় হচ্ছে ওইখানে, এবং ও দেখতে পায় যে ইনোপি সেখানে শান্তিতে ঘুমিয়ে রয়েছে। আর এরপর ভাই এমন একটা কাজ করে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আই মিন ভাই, ইনোপিকে কোকো ডাইরেক্ট কিস দিয়ে দেয়। তো ব্যাপারটা নিয়ে আমরা সবাই শকড হয়ে গিয়েছি, এবং কোকো ইনোপিকে আমরা গেম মনে করছি, বাট ব্যাপারটা এরকম না। এটার পেছনে একটা অনেক বড় ব্যাক স্টোরি রয়েছে। তো এখানে কোকোকে আমরা দেখতে পাই সেই ইনোপিকে কিস করে কান্না শুরু করে দেয়। আর তারপর আমাদের আরো আগের দৃশ্য দেখানো হয়, যখন ওরা একেবারে ছোট। একটু আমি ভুল বলেছি, তখন ওরা অত ছোট ছিল না, তখন ওরা হাই স্কুলে পড়ে আর কি। তো যাই হোক, এই টাইমটায় ওরা পড়তো প্রাইমারি স্কুলে। তো ছোটবেলাতে একদিন কোকো আর ইনোপি যখন বাসায় যাচ্ছিল, তখন ইনোপির যে বড় বোন ছিল, যার নাম হচ্ছে আকানে, সে ওখানে চলে আসে। আর সে ইনোপির চেয়ে 5 বছরের বড় ছিল। আর এখানে লক্ষ্য, ইনোপি এবং ওর বড় বোন আকানে দেখতে একেবারে সেম ছিল। তো আকানে তখন কোকোকে বলে, এই কোকো, তুমি কি আমার সাথে লাইব্রেরিতে বই পড়ার জন্য যাবে? তো কোকো তখন লজ্জা পেতে শুরু করে। তো তারপরে সে আকানের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এরপর আকানে যেতে যেতে বলে, দেখো, এরপরে যদি তোমার কখনো গার্লফ্রেন্ড হয়, তখন কিন্তু তুমি আমার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা বলবে না, তাহলে তোমার গার্লফ্রেন্ড কিন্তু অনেক জেলাস হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর তাছাড়া তুমি এমনিতে অনেক হ্যান্ডসাম। তো এরপর ওরা দুজন লাইব্রেরিতে চলে আসে, আর কোকো বই পড়তে শুরু করে। তবে ও কিছু বুঝতে পারে না, কারণ এটা বড়দের বই। তো কোকো বলে, আমি তো বুঝতে পারছি না এই বড়দের বই, এখানে কি লেখা রয়েছে, কি টপিকে লেখা রয়েছে। বাট তখন দেখতে পায় যে আকানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর কোকো তখন চিন্তা করতে থাকে, আকানে আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু নিজেই ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমরা দেখতে পাই আকানের চেহারা কিন্তু একেবারেই ইনোপির কপি আর কি, মানে আপন ভাই বোন থাকলে একই রকম হয়। তো কোকো এখানে আকানের ঠোঁট দেখে, আর আকানের কাছে যেতে শুরু করে কিস দেওয়ার জন্য। বাট আকানে জেগে যায় এবং বলে, তুমি ভুলে যেও না যে কিস আমাদেরকে তাদেরকেই করতে হয় যাদের আমরা ভালোবাসি। তো এই কথা শুনে কোকো কিছুটা লজ্জা পেয়ে যায়, এবং বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আকানে তখন বলে, আমি তো তোমার চেয়ে 5 বছরের বড়। বাট কোকো তখন বলে, এতে আমার কিছু যায় আসে না, যখন আমরা বড় হয়ে যাবো এটা কোনো ম্যাটার হবে না, তখন আমরা সমান সমান হয়ে যাবো। তো যাই হোক, এরপর আমরা দেখি কোকো আকানেকে বাসায় দিয়ে যখন ফেরত আসতে লাগে, তখন আসার আগেও বলে, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, এবং আমি সারা জীবন তোমাকে রক্ষা করার জন্য জান দিয়ে দেবো। আর আমি যখন বড় হব, অবশ্যই আমি তোমাকে বিয়ে করবো। আর আকানে এই কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে চিন্তা করবো, কিন্তু তুমি সত্যি বলো তো কোকো, তুমি কি ওয়াদা করছো যে তুমি আমাকে প্রোটেক্ট করবে, বড় হয়ে আমাকে বিয়ে করবে? তো কোকো বলে, হ্যাঁ, আমি ওয়াদা করছি। তো আকানে তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোমার জন্য বড় হওয়ার অপেক্ষা করবো। তো কোকো তো খুব খুশি, মনে করো যে বড় আপু পটিয়ে ফেলেছে একটু বয়সে, খুশি হয়ে দেয় একটা দৌড়, অনেক এক্সাইটেড। বুঝতে পারছো ফিলিংসটা কি। বাট একটু যখন ও এগিয়ে যায়, তখনই অনেক দূরে ধোঁয়া দেখতে পায়, আর এই ধোঁয়াটা আসছিল ইনোপির বাসার কাছ থেকে। তো কোকো আবার দৌড়ে যেমন দেখতে পায় যে ইনোপিদের বাড়িতে আগুন লেগেছে। তো ওখানে অনেক মানুষজন দাঁড়িয়ে ছিল। কোকো সবাইকে জিজ্ঞাসা করে ফায়ার সার্ভিস থেকে কেউ কল করেছে, আর সব লোক কি ঘর থেকে বেরিয়েছে? তো এই লোকগুলো কিছুই হয় না, লাগে যে তাদের কিছু যায় আসে না, তারা জাস্ট ফায়ার সার্ভিসকে কল করেছে। এবং এখানে কোকো যতটুকু খোঁজ পায় যে এই বাড়িতে ইনোপির বাবা মা বাসায় নেই, শুধুমাত্র বাচ্চারা বাসায় রয়েছে। আই মিন ইনোপি আর হচ্ছে আকানে। তো কোকো তখন আকানেকে বাঁচানোর জন্য, ইনোপি ওর বন্ধু হোক, বাট আকানেকে তোর গার্লফ্রেন্ড, তো আকানেকে বাঁচানোর
জন্য কোকো জ্বলন্ত ঘরের ভেতরে যায় এবং নিজের চেহারা ঢেকে আকানেকে খুঁজে বের করে এবং কাঁধ উঠিয়ে বাইরে নিয়ে আসে। আর তারপর ফায়ার সার্ভিস চলে আসে, আগুন নেভানোর চেষ্টা করা হয়। আর এদিকে কোকো যখন আকানেকে জাগানোর চেষ্টা করে তখন কোকো দেখতে পায় এটা আকানে না, এটা ইনোপি ছিল। মানে ওদের চেহারা যেহেতু দেখতে একই রকম ছিল এই জন্য ভুলেও আকানেকে না এনে ইনোপিকে নিয়ে এসেছে। তো এইখানেই প্রথমবারের মতো ইনোপি বলেছিল আমি আকানে নই, আমি ইনোপি। আর এখানে আমরা দেখতে পাই ইনোপিরও কিন্তু অনেক শরীর আগুনে জ্বলে গিয়েছে। তো এর জন্য তাকে হসপিটালাইজড করা হয় এবং ইনোপি যখন হসপিটালে ছিল তখন ইনোপি কোকোকে বলে আমি বাবা মায়ের সাথে ডক্টরের কথা বলতে শুনেছি যে আকানের অবস্থা অনেক বেশি খারাপ, হয়তো আকানেকে বাঁচানো যাবে না কারণ তার পুরো শরীর জ্বলে গিয়েছে। আর তার যেহেতু পুরো শরীর জ্বলে গিয়েছে তাকে যদি আবার আগের মতো আমরা বানাতে চাই অনেক টাকা লাগবে, সার্জারি করতে হবে যেটা প্রায় 40 মিলিয়ন ইয়েনের মতো। আর এত টাকা তো আমার পরিবারের কাছে নেই, তো আমি বুঝতে পারছি না আমি কি করব। তো কোকো তখন বলে আমি তো বলেছিলাম আকানেকে আমি সারা জীবন বাঁচাবো, কিন্তু আমি তখন ওর জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন যা কিছু হয়ে যাক না কেন আমি টাকা ইনকাম করব, আমি যদি মরে যাই তাও সমস্যা নেই, আমার টাকা লাগবে। তো তোমরা বুঝতে পেরেছো যে কোকোর এই টাকা ইনকামের মোটিভেশনটা কই থেকে এসেছে। তো এই কারণে কোকো করতো কি রেগুলারলি লাইব্রেরিতে অনেক বই পড়তে পড়তে সে একটা কথা বুঝতে পারে যে এত ছোট বাচ্চার কাছে এত টাকা ইনকাম করা একেবারে অসম্ভব, তাছাড়া বৈধভাবে ইনকাম করতে গেলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু ও যখন লাইব্রেরিতে ছিল তখন একটা নিউজ পেপারও দেখতে পায় যেখানে একটা ক্রাইম সিনের ব্যাপারে বলা হয়েছে। আর তখনও বুঝতে পারে যে তাড়াতাড়ি ধনী হতে চাইলে বা অনেক বেশি টাকা কামাই করতে চাইলে তাকে বৈধভাবে কাজ করা যাবে না, তাকে অবৈধভাবে কাজ করতে হবে। তো এই জন্য ছোট বয়সেও একটা ছোট গ্যাং বানিয়ে ফেলে এবং এমন সব বাচ্চাদের জড়ো করে যারা চোর ছিল আর কি, এবং তাদেরকে বলে তোরা যদি আমার কথা শুনিস তাহলে কখনো ধরা পড়বি না এবং অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবি। তো এরপর থেকে ওরা টুকটাক 2 নম্বরই চুরি চামারি করে টাকা ইনকাম করা শুরু করে দেয়। আর ওদের ইনকামের কথা শুনে আরো অনেক পোলাপন জয়েন হয়, কিন্তু যাই হোক ওরা তো বাচ্চাই 40 মিলিয়নের মতো এত বড় একটা অ্যামাউন্ট ওরা কিভাবে কমপ্লিট করবে। তো কোকোর জন্য মন খারাপ ছিল, বাট কোকোর যখন মন খারাপ ছিল তার হঠাৎ করে একটা বুদ্ধি আসে। তার মনে হয় আমি যদি দামি ক্লাবে যাই সেখানে অনেক বড় লোকদের আমি পাবো, তাদের সাথে যদি একবার সম্পর্ক বানাতে পারি অনেক বড় বড় কাজ নিতে পারবো। তো এরপর কোকো করে কি টাকা দিয়ে ক্রেডিট কার্ড নেয়, বড়দের মতো ড্রেস পরে এবং সেই কার্ডের এক্সচেঞ্জের মাধ্যমে সে ভিআইপি ক্লাবে যায়। আর সেখানে গিয়ে কোকো একটা বড়লোক মানুষের সাথে দেখা করে। আর এখানে লক্ষ্য এই বড়লোক লোকটাও কিন্তু কোকোর ব্যাপারে আগে থেকে সবকিছু জানতো, মানে শুনেছিল টুকটাক এরকম একটা বাট্টার পোলার রয়েছে। তো কোকোই বড়লোক লোকটাকে বলে তুমি যদি আমাকে ভালো একটা অ্যামাউন্ট দাও আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো, আমি তোমার কাজে আসতে পারি। তো ওই লোকটি তখন বলে আচ্ছা ঠিক আছে এই নাও টাকা, আমি চাই তুমি একজন লোককে ভয় দেখাও, কিন্তু ওকে মেরে ফেলো না ভাই, ঠিক আছে মেরে ফেলো না কিন্তু। আর এর বিনিময়ে কোকো অনেকগুলো টাকা পায় এবং কোকো বুঝতে পারে এখন থেকে আমাকে এগুলোই করতে হবে আর এইভাবে আমি টাকা ইনকাম করতে পারবো। তো এইভাবে ও এগুতে শুরু করে, টাকা জমাতে শুরু করে। কিন্তু এর মাঝে একদিন ইনোপির কল আসে এবং ইনোপি কান্না করছিল আর সে কান্না করে বলে আকানে মারা গিয়েছে। তো এই কথা শুনে কোকো অনেক বেশি শকড হয়ে যায়। আর এরপর আমাদের আবার বর্তমানে দৃশ্য দেখানো হয়, ইনোপি আবারও এই কথা বলে দেখো এখানে আমি রয়েছি কিন্তু আকানা মারা গিয়েছে। বাট কোকো এই কথা শুনে ইনোপিকে আরো মারে এবং বলে আমি সব কাজ করেছি, তারা যা চেয়েছে আমি তাই করেছি, আমি অনেক টাকা কামিয়েছি। আর এই কারণে আমাকে অনেকে চাই, এখন আমাকে ইজানা চাই, ব্ল্যাক ড্রাগনের মাদার আমি আমাকে চাইতো, হাইটানি ব্রাদার্স এর যখন গ্যাংস্টার তারা আমাকে চাইতো, এমনকি তাইজো শিবা সে আমাকে চেয়েছে। আর সবাই আমাকে একটা কারণেই চাইতো, সেটা হচ্ছে আমি টাকা ইনকাম করে দিতে পারি তাই। আর তুইও অনেকটা এরকম ইনোপি, তুইও আমাকে ব্যবহার করেছিস ব্ল্যাক ড্রাগন বড় করার জন্য, তুইও আমাকে টাকার জন্য ব্যবহার করেছিস। তো এর জন্য তোর অনুভূতিতে আমার কিছু যায় আসে না, সব লোকদের আমার কাছে চাওয়া হচ্ছে একটাই, সেটা হচ্ছে টাকা। আর যেহেতু আমি এই টাকার লাইনে ঢুকে গিয়েছি আমি চাইলেও আর কখনো ফিরে যেতে পারবো না, থামতেও পারবো না। কেননা আমি যদি থেমে যাই তখন ইনোপি বলে তুই থামবি না কেন, আকানে তো মারা গিয়েছে। এবং বারবার ইনোপি এই কথাই বলতে থাকে আকানে মারা গিয়েছে, মানে বোঝাতে চাইছে আকানে মারা গিয়েছে, তুই এখন টাকা দিয়ে কি করবি। কিন্তু কোকো তখন বলে তুই যদি আমার জায়গায় থাকতি তুই কি করতি, তুইও আমার নজরে দুনিয়া দেখতি। আর এরপর আমাদের আবারও আগের দৃশ্য দেখানো হয় যেখানে কোকো করে কি আকানের লাশের কাছে আসে, অনেক কান্না করে যে ও আকানেকে বাঁচাতে পারেনি। আর এইবার বর্তমানে দেখা যায় ওরা দুজনেই কান্না করছে। আর কোকো তখন বলে আমি জানি আকানে মারা গিয়েছে, কিন্তু বারবার এই কথা বলা বন্ধ কর, এমনিতে আমি আমার জীবন টেনজোকি গ্যাংকে ডেডিকেট করে দিয়েছি, আর তুই যেহেতু তাকেমিচিকে ডেডিকেট করে দিয়েছিস তো তুই আমার শত্রু। বাট তখনই সেখানে মুচি আসে, আর এটা আর কি টোমানের মুচি আর কি। আর সে বলে দেখো যারা নিচে থাকে তারা সবসময় পস্তায়, আর এই কথা তুমি আমার চেয়ে বেশি জানো কোকো তাই না। আর তখনই সে করে কি ইনোপিকে লড়াই করার জন্য অফার করে। আর অন্যদিকে আমরা দেখি কাকোচো আর তাকেমিচি মুখোমুখি লড়াই করছে। আর তাকেমিচি বলে দেখ তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু কিসাকির সাথে আমার অনেক লেনাদেনা রয়েছে, ওর সাথে আমার হিসাব নিকাশ বরাবর করতে হবে। কিন্তু কাকোচো বলে কিসাকি আমার উপরের অফিসার, যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি কিসাকির কাছে পৌঁছতেই পারবে না, কেননা ইজানার পেছনে কিসাকির হাত রয়েছে, সেই কিসাকির বুদ্ধি ব্যবহার করছে। তো এই জন্য কিসাকি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর এই কারণে আমি তোমাকে কিসাকির পর্যন্ত পৌঁছাতেই দিতে পারি না। আর তখনই তাকেমিচি বুঝতে পারি যে চিফু আর আকুন ওর জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু ওদের সবাইকে টপকেও যাবে কিভাবে। আর এদিকে চিফু যখন দেখে তাকেমিচি আটকা পড়ে গিয়েছে, ও যখন আসবে যাবে তখনই সেখানে মুচিও চলে আসে এবং বলে তুমি কোথায় যাচ্ছ, প্রথমে আমার সাথে লড়াই করো। এটা আর কি তোমার ওই টেনজো গ্যাং এর মুচি দুইটা মুচি আর কি, একটা টোমানের আর একটা টেনজোকি গ্যাং এর। তো যাই হোক এরপরে ইজানাকে আমরা বলতে শুনি সে যখন জোয়ান সেন্টারে ছিল ওইখানে অনেক লোকদেরকে সে মেরেছিল, কিন্তু তার মধ্যে কিছু লোক দাঁড়িয়েছিল আর তারাই হচ্ছে 5th জেনারেশন, এবং এই 5th জেনারেশনের সবগুলো ডেঞ্জারাস। যেমন এখানে যদি মুচির কথা বলি, ওর অপরাধ ছিল অবস্ট্রাকশন অফ ডিউটি, সে কাছাকাছির গ্যাংটিকে একবারে পুরোপুরি শেষ করে দিয়েছিল, এমনকি পরে যখন পুলিশ আসে ও পুলিশদেরকেও মেরে ফিনিশ করে দিয়েছিল। আর মুচির কথা যদি আরো বলি, মুচি এমন লোকদেরকে মেরেছিল
মেরেছিল যারা মার্শাল আর্টও জানতো এবং সে তাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তো তখন তারা জিজ্ঞেস করে কিভাবে মেরেছিল, কিভাবে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, গাড়ি দিয়ে অ্যাটাক করে? ইজানা বলে না, ওকে উঠে জাস্ট মাটিতে ফেলে দিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। ভাই মুচি অনেক ভয়ঙ্কর। অন্যদিকে আমাদের হাকা এবং অ্যাংরি দৃশ্য দেখানো হয়, যারা হাইটাইনি ব্রাদার্স এর সাথে লড়াই করছিল। ওরা কিন্তু অনেক ভয়ঙ্কর হাইটাইনি ব্রাদার্স, এবং ওরা দুজনে এমন ভাবে ফাইট করে ওদের সাথে পার অনেক বেশি টাফ, যে হাইটাইনি ব্রাদার্স অনেক বেশি ভয়ঙ্কর। ওদের এলাকার সবচেয়ে বড় গ্যাং ছিল হচ্ছে ম্যাক্স ম্যানিয়াক্স, কিন্তু ওরা দুই ভাই ওই গ্যাং এর লিডারের অবস্থা খারাপ করে দেয় এবং ওদের মার দেখে ওই গ্যাং এর আর কেউ এগোতেই সাহস পায়নি। তো আমার এই 5th ডিভিশনের পোলাপান এত বেশি স্ট্রং যে ওরা থাকলে সামনে আর কাউকে দরকারই নেই। আর ওদের লড়াইয়ের সিস্টেম হচ্ছে এক ভাই ধরে লক করে দেয়, আরেক ভাই ব্যাটের সাহায্যে একবারে হামলা করে নিচে ফেলে দেয়। তো যাই হোক, এখানেও ঠিক টাই হয়, আমরা দেখতে পাই হাকাই এবং তোমার ওই অ্যাংরি কিন্তু প্রচন্ড মার খেয়েছে, নিচে পড়ে রয়েছে। তো তখন হাইটাইনি ব্রাদার্স বলে তোমরা তো ছোট ভাই, মানে হাকাইয়ের বড় ভাই মিটশুয়া, অ্যাংরির বড় ভাই স্মাইলি, তো তোমাদের বড় ভাইদের তোমরা নিয়ে আসো, তোমাদের একটু শক্তি নেই, তো এখান থেকে তোমরা যাও, তোমাদের জান ভিক্ষা দিয়ে দিলাম। তো এই কথা শুনে স্মাইলি এবং হাকাইও ডিমোটিভেট হয়ে যায় এবং হাকাই ভাবতে থাকে যদি মিটশুয়া থাকতো, অ্যাংরি ভাবতে থাকে স্মাইলি যদি থাকতো, তাহলে ওরা হয়তো আমাদের মতো অবস্থায় পড়তো না। আমরা আসলেই অনেক বোকা, আমরা আসলে অনেক ইউজলেস। কিন্তু এরপরে ওদের ভেতরে আবার জেদ চলে আসে যে আমরাও আজকে দেখিয়ে দিব ছোট ভাইরাও কোনো দিক দিয়ে কম না, আজকে আমরা শেষ দেখে ছাড়বে। মানে এভাবে হাকাই এবং অ্যাংরি আবার মোটিভেট হয়ে যায় ওই হাইটাইনি ব্রাদার্সদের সাথে লড়াই করার জন্য, এবং এখানেই সিজন 3 8 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। আর গাইস, ইচ্ছে করে আমি 2টো এপিসোড দিলাম না এই কারণেই, কারণ আমাদের আরো অনেক চ্যানেলের কাজ রয়েছে, এটা জাস্ট আমরা কথা রক্ষা করছি। কারণ তোমরা জানো আমি যদি কোনো কথা দিই সেটা রাখার চেষ্টা করি, যেহেতু আমি কথা দিয়েছি আমার লস হোক। কারণ তোমরা এটা হয়তো বুঝতে পারো যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি এগুলো অবশ্যই বাইরে থেকে ফ্রিল্যান্স করে আনি আমরা, তো প্রত্যেকটা ভিডিও বানাতে কিন্তু আমাদের খরচ হয়। তো এই চ্যানেলে আমাদের কিন্তু যে ভিউ পাই ওই খরচটা তো ওঠার প্রশ্নই আসে না। মিনিমাম 1 লাখ ভিউ পেলে আর কি খরচটা উঠে, বা 70-80 হাজার ভিউ পেলে কিংবা স্পন্সর পেলে তো বেটার। কিন্তু এই চ্যানেলে আমাদের ওরকম ভিউ নাই, ওরকম স্পন্সর নাই, কিছুই নাই। কিন্তু জাস্ট আমি কথা দিয়েছি তোমাদেরকে যে শেষ করবো টোকিও রিভেঞ্জার্স, এই জন্য জাস্ট শেষ করছি। তো যে কয়টা এপিসোড রয়েছে, মাত্র 5টা এপিসোড রয়েছে, আস্তে আস্তে শেষ করি, কারণ একবারে 2টো করে শেষ করে দিলে তো চ্যানেলটাই শেষ হয়ে যাবে। তো আমরা চাই চ্যানেল আরো 5 দিন টিকে থাকে, এবং এই চ্যানেল যদি আমরা বিক্রি করে ফেলি তখন আমরা অ্যানাউন্স দিয়ে দেবো বা অ্যানাউন্স দিয়ে বিক্রি করবো। আর যদি সুযোগ না পাই তাহলে তো কথা নেই। তবে বিক্রি করে ফেললে বা এই চ্যানেল যদি আমরা ডিসকন্টিনিউ করে দিই তখন কিন্তু এখানে জুজুৎসু কাইজেন আর আসবে না। জুজুৎসু কাইজেন আমরা একবারে ডিসকন্টিনিউ করে দেবো, কারণ একটা জুজুৎসু কাইজেনের ভিডিও বানাতে খরচ কত জানো? ফাহাদ ভয়েস দেয় এবং স্ক্রিপ্টে দেয় মোটামুটি, না বললাম অ্যামাউন্ট, অনেক হিউজ অ্যামাউন্ট, প্লাস হচ্ছে ভিডিও এডিটর, অডিও এডিটর, তাদেরও তো খরচ রয়েছে। অথচ জুজুৎসু কাইজেন কিন্তু আমরা হুদাই চালাচ্ছি, খালি তোমাদের মনের দিক থাকে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, আর হয়তো সর্বোচ্চ 5 দিনের চ্যানেলটা থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।